আজকের গল্প সুমনা চট্টোপাধ্যায়ের অভিনয় নয়। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশানের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে করে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকাল খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় মালবিকার, কিন্তু আজ মনে হয় একটু বেলা হয়ে গেল। পাশ ফিরে দেখলেন পাশে শুয়ে থাকা মানুষটাকে, দেখে একটু অবাক হলেন। এখনো এত অঘোরে ঘুমোচ্ছে মানুষটা, রোজ তো তার আগেই উঠে পড়েন তিনি। মালবিকা আবার তাকালেন স্বামীর দিকে, মটকা মেরে পড়ে নেই তো? হয়তো মালবিকা উঠতে গেলেই এক ঝটকায় টেনে নেবে তাকে। মালবিকা আবার উপুর হয়ে পড়বে শ্যামলের বুকের ওপর। দুটো হাত দিয়ে এত জোরে চেপে ধরত শ্যামল, মালবিকা হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারত না কিছুতেই। এদিকে উঠতে দেরি হলে তো সেই শাশুড়ির টেরাবাঁকা কথাগুলো সব হজম করতে হবে মালবিকাকেই। আসল দোষী তো যে তারই ছেলে, সে কথা তো আর শাশুড়ি মাকে বলা যাবে না। আচ্ছা, সে না হয় মালবিকা নাই বলতে পারলো কথাটা, কিন্তু সত্যিটা বোঝা কি এতটাই দুঃসাধ্য ছিল? যতই হোক, অভিজ্ঞতা বলে তো একটা কথা আছে নাকি? শ্যামলের বুকে মুখ ঘষতে ঘষতে মালবিকা বলতো, মাঝরাত অবধি আমাকে জাগিয়ে রেখেও আশ মেটেনি সমু। শ্যামল যে কবে থেকে ওর আদরের সমু হয়ে গেল। ওর কথা শুনে সমু হাসতো, বলতো, না মেটেনি, আর একটু থাকো। তারপর আর এক প্রস্থ আদর করত সমু। ভালো লাগতো মালবিকার, ভীষণ ভালো লাগতো। এতটাই ভালো লাগতো যে সারাদিনের সব মলিনতা, শাশুড়ির গঞ্জনা সবই ফিকে তুচ্ছ ঠেকত মালবিকার কাছে। কিন্তু সেসব কি আর আজকের কথা? সে তো সেই কবেকার কথা। অভিনয় করে ঘুমের ভান করে শুয়ে থাকার, ভোরবেলা বিছানা ছাড়ার আগে মালবিকার গায়ের স্বাদ গন্ধ নেবার বয়সটা তো কবেই পেরিয়ে এসেছে সমু। একবার কি ওর গায়ে হাত দিয়ে দেখবে ভাবলো মালবিকা। তারপর ভাবলো, না থাক, গায়ে হাত দিলেই যদি জেগে ওঠে মানুষটা, আবার কি জড়িয়ে ধরবে তাকে আগের মতো? ঘ্রাণ নেবে মালবিকার শরীরে শরীর মিশিয়ে, আবার পাবে নতুন বউয়ের গন্ধ। এই নতুন নতুন গন্ধের স্নিগ্ধতা কতদিন স্থায়িত্ব লাভ করে? যতদিন না সেই তৃতীয় ব্যক্তিটি এসে পড়ে। কিন্তু সেই সন্তানই যে স্বামী স্ত্রীর মধ্যেকার মিষ্টি বন্ধন, নাকি চাওয়া পাওয়ার অঙ্কের হিসেব মেলাতে মেলাতে সব সম্পর্কই একদিন হারিয়ে ফেলে সমস্ত কোমলতা। ঘাড় তুলে মাথাটা একটু উঁচু করে ঘড়ি দেখল মালবিকা। এ কি, 5:30 বেজে গেছে? আর সে সব হাবিজাবি চিন্তা করছে শুয়ে শুয়ে। 9টার মধ্যে খেতে দিতে হবে জিতুকে। জিতু মানে সর্বজিৎ, ওদের একমাত্র ছেলে। গত বছর ছেলের বিয়ে দিয়েছে মালবিকা। জিতু আর পৌলমী দুজনেই ডাক্তার। পৌলমীকে কিছু করতে দেয় না মালবিকা, বলে, থাক না, যতদিন আমি আছি তোমায় করতে হবে না কিছু। পৌলমী বলেছিল, কেন মা, তুমি কেন করবে এত কাজ? মালবিকা হাসে, মনে মনে বলে, কি আর এমন কাজ? 32 বছর আগে যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে, সব কাজ তো একা হাতেই সামলেছি। শাশুড়ি মার তো হাতের চেয়ে মুখ চলতো বেশি। এখন শেফালি আছে, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সবই তো দিয়ে যায় শেফালি। সমু বাজার করে আনার পর সব সবজি ধুয়ে শেফালি ফ্রিজে তুলে রাখে, কেটে কুটে এগিয়ে দেয় সব হাতে হাতে। আর তখন এসব তো আমাকে একাই করতে হতো। কটা পয়সা রোজগার করতো সমু তখন? সংসার চালাতে গিয়েই তো হিমশিম খেতে হতো। বাবা নিষেধ করেছিলেন, ওই ছেলেকে বিয়ে করিস না মালু, ওর যা রোজগার তাতে তুই চালাতে পারবি না, সুখী হতে পারবি না তুই। আপত্তি তুলেছিল মাও। ওর মধ্যে কি যে দেখেছিস তুই? মালবিকা বলেছিল, সমু আমাকে ভালোবাসে মা। মা ঈষৎ বিরক্তির সুরে বলেছিল, অভাব যখন চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে মা, তখন ওই সব ভালোবাসা টালোবাসা সব মিথ্যে বলে মনে হবে। মালবিকার মনে পড়ল সেই প্রথম দিনের কথা,
যেদিন প্রথম কলেজে দেখা হয়েছিল সমুর সাথে, কীরকম হাব ভাব, পাত্তাই দিত না ওকে। প্রায় সব ছেলেরাই তো হাঁ করে দেখত তাকে। মেয়েরা পর্যন্ত এক বাক্যে স্বীকার করতো যে মালবিকা সুন্দরী। মালবিকার রাগ হতো খুব। রূপের একটু প্রশস্তি শুনতে যে সে বরাবরই অভ্যস্ত। তবু সেই প্রেমটা ওই উজবুকটার সাথী হয়েছিল শেষ পর্যন্ত। কি দেখে ভালো লেগেছিল মালবিকার? ওর নিষ্পৃহতা, নির্লোভ মানসিকতা। ঠিকই তো, এতটা নির্লোভ এর আগে ওর কাউকে কোনোদিন মনে হয়নি। কলেজের গেটের কাছে যখন ওর বাবার বড় গাড়িটা থেকে নামতো মালবিকা, তখন যেন বেশিরভাগ ছেলের চোখে লোভ ঝিকমিক করে উঠত। কিন্তু শ্যামল সামনে পড়ে গেলেও ভুলেও তাকিয়ে দেখত না একবারের জন্য। পাশ দিয়ে চলে যেত উদাসীন চোখে। প্রায় সবাই ধরতো মালবিকাকে, চল ফুচকা খাওয়া, ট্রিট দে। আরে তুই হলি হাইকোর্টের অ্যাডভোকেট মৃণাল দাসের মেয়ে, তুই খাওয়াবি না তো কে খাওয়াবে? সেদিন পাশ দিয়ে যাচ্ছিল শ্যামল, থমকে দাঁড়িয়ে পড়েছিল হঠাৎ। তারপর বলেছিল, এভাবে বলছো কেন তোমরা ওকে? এখানে তোমাদের সবার একটাই পরিচয়, তোমরা এই কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাবার পরিচয় কেন টেনে আনছো? শুনে বিরক্ত হয়েছিল কেউ কেউ, যদিও সামনে কেউ তার কথার কোনো প্রতিবাদ করেনি। হয়তো ভয় পেয়েছিল, কারণ শ্যামল ওদের যে সিনিয়র ছিল। সমু চলে যাবার পর মধুবনী বলেছিল, খালি বড় বড় কথা। তখন প্রণব বলেছিল, না রে, শুধু বড় বড় কথা বলে না, একটা বড় কাজও কিন্তু করে। আমাদের পাড়াতেই তো থাকে, আমি জানি। কয়লাপট্টির দিকে যে বস্তিটা আছে, ওখানে গিয়ে সব গরিব বাচ্চাদের পড়ায়। আবার শুনেছি কত কিছু কিনেও দেয় বাচ্চাগুলোকে। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে আবার চাঁদাও তোলে। ছাড় তো, যত সব নাটকবাজি। দেখ, হয়তো চাঁদা তুলে অর্ধেক টাকা নিজের পকেটে পুরে ফেলে। ঠোঁট উল্টে বলেছিল মধুবনী। চুপ কর মধু, ধমক দিয়েছিল মালবিকা। যে ব্যাপারটা জানিস না সেটা নিয়ে কোনো মন্তব্য করিস না। ছুটির পর মালবিকা ডেকেছিল শ্যামলকে। শ্যামলদা, একটু দাঁড়াবে? চলে যেতে যেতে থমকে দাঁড়িয়েছিল শ্যামল। আমাকে ডাকছো? কাল শুনবো মালবিকা, এখন একটু তাড়া আছে আমার। জানি তো, সব শুনেছি আমি। এখন ওই বাচ্চাদের পড়াতে যাবে তো? আমিও ওখানেই যেতে চাইছি। ভাবছিলাম আমি একটু লজেন্স কিনে দেব ওদের। আমি যেখানে যাই সেখানে ছাড়াও দুস্থ শিশু, কিশোর আরও অনেক জায়গায় আছে মালবিকা। বলতে গেলে আমাদের দেশে ওই একটি জিনিসেরই তো কোনো অভাব নেই, জানো তো, দারিদ্র। তাছাড়া তোমার ওই গাড়ি তো ঢুকবে না ওখানে। আমি হেঁটেই যাব, জেদ ধরেছিল মালবিকা। তারপর ওই বাচ্চাগুলোকে পড়াতে পড়াতেই কখন যেন খুব কাছাকাছি এসে গিয়েছিল ওরা। ভালোবাসার কথা মুখে বলার দরকার কি পড়ে সব সময়? ওখানেই কোনো একটি শিশুর মা বলেছিল মালবিকাকে, তোমাদের মধ্যে ভালোবাসা আছে, তাই না দিদি? মালবিকা বলেছিল, কই, তেমন কথা তো কোনোদিন হয়নি আমাদের মধ্যে। ঝিলিকের মা এক ঝলক হেসে নিয়ে বলেছিল, ভালোবাসার কথা কি মুখে বলতে হয় দিদি? ওটা চোখে চোখে হয়। মাস্টার মশাইয়ের চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি দিদি। আর দিদি, তুমি আমায় সত্যি করে বলো তো, তোমার মনের ঘরে জায়গা নেই তার জন্য? ভেবে দেখো দিদি, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা কি উচিত? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, তবু কথাটা একটিবার ভেবে দেখো দিদি। বিএসসি পাশ করার পর এমএসসিতে আর ভর্তি হতে পারেনি শ্যামল। সরকারি চাকরির পরীক্ষাগুলো সেভাবে দেওয়া হয়ে ওঠেনি, কারণ ওর বাবা মারা গিয়েছিল তখন। তাই দিদির বিয়ে থেকে শুরু করে সংসারের সব দায়িত্বই এসে পড়েছিল শ্যামলের ঘাড়ে। ঢুকে পড়তে হয়েছিল একটা ছোটোখাটো বেসরকারি অফিসের সামান্য বেতনের একটা চাকরিতে। শ্যামলের দিদির বিয়েতে প্রায় জোর করে নিমন্ত্রণ নিয়েছিল মালবিকা। বলেছিল, ইস, কি ভেবেছ তুমি শ্যামলদা? আমাকে যেতে বলবে না তো? না বললেও গিয়ে হাজির হব আমি। মায়ের কাছ থেকে রাতে সেখানে থাকার অনুমতি নিয়েছিল মালবিকা। মা অবশ্য প্রথমে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে তিনি হার মানতে বাধ্য হয়েছিলেন। মালবিকা বলেছিল,
বন্ধুর বিয়ে মা, সব বন্ধুই যাচ্ছে। মিথ্যে কথা বলেছিল। প্রেমে পড়লে ওরকম একাত্রা মিথ্যে কথা বলা যেতেই পারে, এটা এমন কিছু দোষের না। সেদিন বাসর রাতেই শ্যামলের জামাইবাবু সৌমদার বন্ধুরা চেপে ধরেছিল ওদের। কি ব্যাপার কি? হুম হুম, বলো বলো, দুজন দুজনের দিকে তাকিয়ে ইশারা করছো? রাত শেষ হওয়ার মুখে ইশারা করে জিজ্ঞাসা করেছিল শ্যামল মালবিকার ঘুম পেয়েছে কিনা। কি করে যে শ্যামল টের পেত সব কিছু? ভালোবাসলে ভালোবাসার মানুষের সব কথা কি এভাবেই বুঝে ফেলা যায়? তবে মা বলেছিল সব নাটক, বুঝলি, সব নাটক। বড় লোকদের মেয়েকে পটানোর জন্য ওসব কৌশল। প্রতিবাদ করেছিল মালবিকা। একটা মানুষকে না দেখে না চিনে তার সঙ্গে কথা না বলে এসব কথা শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে তুমি বলতে পারো না মা। ধারালো গলায় মা বলেছিল তখন, কি মনে করো তুমি নিজেকে? খুব চালাক, তাই না? সমস্ত খোঁজ নিয়েছেন তোমার বাবা, একটা হাড় হাবাতে ঘরের ছেলে। মা! রাগে দুঃখে চিৎকার করে উঠেছিল মালবিকা। মালবিকার একমাত্র দাদা মনোজিৎ তখন কিছুটা সাপোর্ট করেছিল মালবিকাকে। আহ মা, কি হচ্ছে কি? ছেলেটাকে ডেকে কথা তো অন্তত বলো একবার। মালবিকার মা বলল, তোমার বাবা বাড়ি ফিরলে তার সঙ্গে কথা বলে দেখো। এই বিয়েতে যে তার মত নেই সে কথা তিনি আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন। প্রিন্সেপ ঘাটে বসে যখন কথা বলছিল ওরা, তখন মৃণালবাবুর এক বন্ধু ওদের দেখতে পেয়েছিলেন, আর বাড়িতে জানাজানি হতেই শুরু হয়েছিল তুমুল অশান্তি। তুমি এমএ পড়তে ইউনিভার্সিটি যাও না এসব করে বেড়াও? আসলে দুই পরিবারের মধ্যকার অর্থনৈতিক ব্যবধানই বৈবাহিক সম্পর্ক স্থাপনের মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। মৃণালবাবুকে রাজি করিয়েছিল মনোজিৎ। বলেছিল, একটিবার ছেলেটিকে বাড়িতে ডেকে কথা বলে দেখোই না বাবা। শ্যামল যখন প্রণাম করতে গিয়েছিল মৃণাল বাবুকে, তখন তিনি পা সরিয়ে নিয়েছিলেন, বলেছিলেন, বসো। শ্যামল বেশ রিল্যাক্সড হয়ে বসেছিল। এতটুকু টেনশন ছিল না ছেলেটার চোখে মুখে। মৃণাল বাবু বুঝেছিলেন ছেলেটার মধ্যে একটা প্রবল আত্মবিশ্বাস আছে, কিন্তু তার মেয়ের সুখে থাকার জন্য তো ওইটুকু যথেষ্ট নয়। তাই তিনি বললেন, তোমার বাড়ি তো বনমালী নস্কর রোডে, তাই তো? হ্যাঁ স্যার, একতলা বাড়ি। বাবা আর ঠাকুরদা দুজনে মিলে করেছিলেন। মৃণাল বাবু হাত তুলে ওকে থামতে বললেন, আমি ভাবছিলাম ওটাকে দোতলা করে দেব। না স্যার, আমি কোনো সাহায্য নিতে পারবো না আপনার কাছ থেকে। আমি যদি নিজের পয়সায় দোতলা করতে পারি তাহলে হবে। মৃণাল বাবু খুশি হয়েছিলেন। বাহ, সে তো খুব ভালো কথা। তবে যে প্রতিষ্ঠানটিতে তুমি চাকরি করো সেখানে উন্নতির সুযোগ তো খুবই কম। আমি যদি তোমাকে... না স্যার, আমাকে ক্ষমা করবেন, আপনার কাছ থেকে কোনো সাহায্যই আমি নিতে পারবো না। চাকরিতে উন্নতি আমি নিজের প্রচেষ্টায় করতে পারবো। বাবার মুখটা গম্ভীর দেখালেও মনোজিৎ বুঝেছিল বাবার বেশ পছন্দই হয়েছে শ্যামলকে। মৃণালবাবু বলেছিলেন, আশীর্বাদ করি বাবা, তাই যেন হয়। নিজের প্রচেষ্টায় অনেক বড় হও তুমি। শ্যামল উঠে গিয়ে মৃণালবাবুর পা স্পর্শ করেছিল। মৃণালবাবু বললেন, আমি তাহলে সামনে রবিবারই যাচ্ছি তোমাদের বাড়ি তোমার মায়ের সঙ্গে কথা বলতে। তুমি মনোজিতের সঙ্গে বসে কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। তারপর মালবিকাকে উদ্দেশ্য করে গলা চড়িয়ে বলেছিলেন, কই মালুমা, একটু চাটা দিয়ে যাও এখানে। মালবিকা প্রস্তুত হয়েই ছিল। বাবার অনুমতি পেয়েই চা নিয়ে ঢুকেছিল। চায়ে চুমুক দিয়ে শ্যামল হাসি হাসি মুখে তাকিয়েছিল মালবিকার দিকে। মালবিকা বলল, ভালো হয়েছে, একদম ঠিকঠাক? শ্যামল বলল, একদম। মনোজিৎ নিজের চায়ের কাপটা তুলে চুমুক দিয়েই মুখটা বিকৃত করেছিল। কি ঠিকঠাক? চায়ে তো চিনিটাই দিতে ভুলে গেছে মালু। মা তাহলে না দেখলেও হবু জামাইয়ের চারিত্রিক বিশ্লেষণটা ঠিকই করেছিল। খুব ভালোই অভিনয় জানো তুমি। তেতো চা খেয়েও মুখের ভাব একটুও পরিবর্তন হলো না। হাসি পেল মালবিকার। বিয়ের পর মালবিকারও প্রায়ই মনে হতো ঠিক এই কথাটাই।
দিব্যি হাসি মুখে কথা বলছে সকলের সঙ্গে, আর সামনে মালবিকাকে দেখলেই হাসি টাসি সব নিমেষে উধাও। ওকে দেখলেই বাবুর মনে পড়ে খিদে পেয়েছে, ক্লান্ত লাগছে, প্রেশার টেশার সব ঠিক আছে তো। তারপর পাখা পরিষ্কার করতে বললে তো আরও নাটকবাজি। হাত দুটো উনি নাকি ওপরে তুলতেই পারছেন না, চালাকি করতো মালবিকা। সিগারেটের প্যাকেটটা তুলে দিত দেওয়ালের সবচেয়ে ওপরে তাকটাতে, তারপর আড়াল থেকে দেখত। যেই ঊর্ধ্ববাহু হয়ে নিতে যেত প্যাকেটটা, অমনি ধরতো ওকে হাতে নাতে। এসবও তো অনেক অনেক দিন আগেকার কথা। কতদিন হয়ে গেল শেফালি কাজ করছে এ বাড়িতে। ইলেকট্রিশিয়ান ডেকে শ্যামল পরিষ্কার করাতো সব কিছু। বিয়ের 5 বছরের মধ্যেই যে অনেক বড় একটা অফিসে চাকরি পেয়েছিল সমু। তবে হাজার ব্যস্ততার মধ্যেও আজও দুস্থ বাচ্চাদের পড়াতে যায় সমু। সবচেয়ে মজা লাগে মালবিকার পুজো বা পয়লা বৈশাখের আগে মার্কেটিংয়ের কথা মনে পড়লে। সমু জানে শপিং করতে কত ভালোবাসে মালবিকা। ওকে বলতো, তুমি মাকে বাপের বাড়ি যাচ্ছ বলে বেরিয়ে আসবে মালু, তারপর ঠিক সন্ধে 6টার সময় চলে আসবে গড়িয়াহাট। আমি একটু আগেই আজ বেরিয়ে পড়বো অফিস থেকে, তারপর দুজনে মিলে যা ইচ্ছে তাই শপিং করব। মালবিকা বলতো, মাকেও মিথ্যে কথা বলার বুদ্ধি দিচ্ছ? কি লোক রে বাবা! সংসারে সব দিক বজায় রাখতে গেলে ওরকম একটু আধটু মিথ্যে কথা বলতে হয় মালু। আর মা যখন এক গাদা নতুন প্যাকেট দেখবেন আমার হাতে, বলবে তোমার দাদা কিনে দিয়েছে। বাড়ি ফেরার সময় ট্যাক্সি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকতো সমু। বাড়ি ঢুকতো মালবিকা বাড়ি ফেরার প্রায় আধ ঘন্টা পর। তারপর বেডরুমে ঢুকেই চেঁচাতো সমু, কি ভেবেছো কি মালু, মা কত কষ্ট করে মানুষ করেছেন আমাদের, সেটা কি এসব হাবিজাবি জিনিস কিনে পয়সা নষ্ট করার জন্য? আমি তোমাকে বলে দিচ্ছি মালু, এখানে থাকতে গেলে এসব বেয়াদেবি করা চলবে না। চেঁচামেচি শুনে ছুটে আসতেন শাশুড়ি মা। বৌমা আমায় বলেছে সমু, ও সব ওর দাদা কিনে দিয়েছে। দিলেই বা নেবে কেন মা? আমার তো একটা মান সম্মান আছে, তুমি কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছ মা। বাহ, না নিলে ওর দাদা দুঃখ পাবে না? তোর আবার সবেতেই বাড়াবাড়ি। শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যাবার পর রহস্যময় হাসি হাসত সমু। দরজাটা বন্ধ করে এক ঝটকায় কোলে তুলে নিত ওকে। বাথরুমে যাবার আগে নিরাভরণ হয়ে আদরে আদরে ভরিয়ে দিত মালবিকাকে। মালবিকা কপট রাগ দেখাতো, উফ, এইমাত্র ফ্রেশ হয়ে জামা কাপড় পরলাম, আমার কাজ বাড়িয়ে দিলে তো। মৃণাল বাবুকে দেওয়া কথাটা কিন্তু রেখেছিল সমু। হ্যাঁ, একেবারে নিজের চেষ্টাতেই চাকরিতে উন্নতি করেছিল সে। আর কি স্বাভাবিক নির্লিপ্ত গলায় ওকে সে খবরটা দিয়েছিল সমু। কোনো বিষয়ে এতটুকু অতিরিক্ত উচ্ছ্বাস কোনোদিন মালবিকা দেখেনি সমুর মধ্যে। বাবা বলতেন, ওইটাই যে ওর মস্ত বড় গুণ রে মালু, ওই দেখেই তো পছন্দ হয়েছিল ওকে। চারিত্রিক দৃঢ়তা, মানসিক স্থৈর্যই তো উন্নতির সোপান, সংসারে শান্তি আর আনন্দের চাবিকাঠি। বিয়ের 10 বছর পরেই দোতলা তুলেছিল সমু। বাবা দেখে গিয়েছিলেন, শাশুড়িও। তারপর একে একে সবাই চলে গেল। হঠাৎ মনটা কেমন করে উঠল মালবিকার। কেন খালি মনে পড়ছে আজ এত পুরনো দিনের সব কথা। সমু এখনো ঘুমোচ্ছে বলে রোজ সকালের চাটা সমু নিজের হাতে করে খাওয়ায় মালবিকাকে। সেই শাশুড়ি মারা যাবার পর থেকেই হয়ে আসছে এমনটা। আজ যে কেন এত ঘুমোচ্ছে সমু? থাক, ঘুমোক। মালবিকা উঠে পড়ল। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে চা বসিয়ে দিল। লিকার চা ওরা খায় এখন, দুধ চিনির বালাই নেই। চা হয়ে গেছে, কাপে ঢালতে হবে এবার। সমু কি উঠেছে এতক্ষণে? একসঙ্গে বসে খাবে তাহলে দুজনে। খেতে খেতে জিজ্ঞাসা করবে পুরনো দিনের কথা। সমুরার নিজের কাপটা সামনে নিয়ে সাঁড়াশি দিয়ে চায়ের বাটিটা ধরতেই হঠাৎ একটা আর্ত চিৎকারে গোলমাল হয়ে গেল সব। সাঁড়াশিটা আলগা হয়ে পড়ে গেল মালবিকার হাত থেকে। বাটির চা ছড়িয়ে পড়ে গেল রান্নাঘরের মেঝের ওপর। কাপ দুটো গড়িয়ে পড়ে গেল মেঝেতে। ঝনঝন শব্দে যেন ভেঙে চুরে খান খান হয়ে গেল ঘুম ভাঙা সকালের মিষ্টি হাসি। জিতুর গলাটা ওরকম আর্তনাদের মতো শোনালো কেন? শোবার ঘরে প্রায় দৌড়ে এসে ঢুকলেন মালবিকা। কাঁপা কাঁপা গলায় বললেন,
কি হয়েছে রে? হঠাৎ অমন করে চেঁচিয়ে উঠলি কেন? পৌলমী আগেই ঢুকেছিল ঘরে, শক্ত করে চেপে ধরেছে শাশুড়ির হাত, বলল, আপনি শান্ত হন মা। মালবিকা দেখল এত হইচই এর মধ্যেও সেই মানুষটা একইভাবে শান্ত হয়ে ঘুমিয়ে আছে। পৌলমীকে ঠেলে সরিয়ে দিল মালবিকা, তারপর এগিয়ে গেল সমুর দিকে। কি হচ্ছে কি? আর কতক্ষণ ঘুমাবে তুমি? সমুর গায়ে ধাক্কা দিতেই একপাশে এলিয়ে গেল মাথাটা, গাটা বরফের মতো ঠেকল যেন। মাথাটা ঘুরে গেল মালবিকার, ধরে ফেলল জিতু, কান্না জড়ানো গলায় বলল, বাবা আর উঠবে না মা, মনে হয় কাল রাতে ঘুমের মধ্যেই। থম মেরে বসে আছেন মালবিকা। খাট সাজানো হয়েছে, চোখ বন্ধ করে শুয়ে আছে সমু। এক বুক নিষ্ফল আশা নিয়ে তাকিয়ে আছে মালবিকা। উঠে বসে বলবে না ওর স্বল্পভাষী সমু, কিচ্ছু হয়নি আমার মালু, ওই ভাবলাম একটু অভিনয় করে চমকে দেব তোমাদের। আমি একদম ঠিক আছি, একেবারে ফার্স্ট ক্লাস।